নমস্কার। নমস্কার। আমি অভিজিৎ বলছি, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমাদের সঙ্গে পেয়েছি যাত্রা জগতের একজন বিখ্যাত চরিত্রাভিনেতা শ্রী স্বরূপ কুমার। তার আসল নাম হচ্ছে হরিদাস ভট্টাচার্য, আপনার নাম, তাই তো? তো আপনার জন্ম এবং বেড়ে ওঠাটা দিয়ে আগে আমরা শুরু করি। আপনার জন্ম? আমার জন্ম এমন একটা সালে যেটা ঐতিহাসিক। আচ্ছা 1942। আচ্ছা, ভারত ছাড়ো আন্দোলন। হ্যাঁ, তারপরে ক্রমান্বয়ে বেড়ে ওঠা ছোট থেকে। আপনার জন্ম কি এই চাকদাতেই? রানাঘাট রানাঘাট। আচ্ছা হসপিটালে। আচ্ছা। তারপরে আস্তে আস্তে ক্রমান্বয়ে আপনার বাবা মায়ের নামটা একটু বলুন। বাবার নাম ঈশ্বর অন্নদা প্রসাদ ভট্টাচার্য, আচ্ছা মায়ের নাম মিনার্ভা সুন্দরী ভট্টাচার্য। মিনার্ভা? মিনার্ভা। আচ্ছা, মিনার্ভা থিয়েটারে অন্নদা সুন্দরী না, অন্নদা প্রসাদ ভট্টাচার্য অন্নদা প্রসাদ। আর মিনার্ভা সুন্দরী ভট্টাচার্য। তো আপনার পড়াশোনা বা যে ছোটবেলায়? আমি প্রাথমিক বিদ্যালয়ে কামালপুর চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ার পরে আমাদের এই স্কুল তৈরি হয়, কামালপুর আদর্শ বিদ্যাপীঠ 51। আচ্ছা আমি 52 সালের ছাত্র। তখন স্কুলে গুটি কয় ছাত্র। হুম। একজন তাই স্কুলে পড়ার সময় নাটক বা অভিনয় বা এই ধরনের এই জিনিসের সাথে আপনার স্কুল যোগ ছিল? চলার পর, স্কুল মাধ্যমিক পর্যন্ত পড়ার পর খেলাধুলো এবং নাট্য জগতে প্রবেশ করি। পাড়ায় নাটক, বেপাড়ায় নাটক হুম, হুম, মোটামুটি সবাই দেখে বলতো, হুম। সেই হিসেবে করতাম। হুম, হুম। এরপরেই আমার খেলাধুলোর দিকে মনটা বেশি যায়। ফুটবল মাঠ চলে যাই, আচ্ছা ক্রিকেট মাঠে চলে যাই। হুম, এরপর ঘুরে আসি হঠাৎ ঘটনাচক্রে রাজনৈতিক পটভূমিকায় আমার চলে আসা। আচ্ছা এই গ্রামেরই একজন, যিনি নদিয়া ডিস্ট্রিক্টে ওই দলটি তখন নিষিদ্ধ ছিল, হুম, প্রবর্তন করেছিলেন। তার নাম ঈশ্বর সুধাবাস ভট্টাচার্য। আচ্ছা ওনার সঙ্গে সিপিএম দলে যোগ দেয় হুম, ক্রমান্বয়ে ভয় ভীতি একটু আসতে শুরু করলো। আমার বাবা ছিলেন গান্ধীবাদী কংগ্রেস। তিনি জানতে পারলে আমাকে হয়তো তেজপুত্র করতেন। হুম, সেই ভয়ে হুম, একটা সময় এলো যখন পার্টির নির্দেশে আমাকে আন্ডারগ্রাউন্ড হতে হলো। হুম, ও, সেই সময় আমি চলে যাই যাত্রায়। যাত্রায়। এটা কত এবং সাল? আমার সঙ্গে এটা কত সাল? 1971। আচ্ছা, এই 71 এই সালে যাত্রায় চলে যাই, ঠিক আছে। আপনি একটা যে জায়গা থেকে বাসতে যাত্রায় যোগ দিলেন, তো এই যোগাযোগটা হলো কি করে? যোগাযোগ হলো, আমায় এখান থেকে পালাতে হবে, হুম, যে কোনো জায়গায় গিয়ে আমাকে হুম, লুকিয়ে থাকতে হবে। আচ্ছা এই সময় যোগাযোগ হয় অঞ্জনা ব্যানার্জির সঙ্গে। ও, অঞ্জনা ব্যানার্জিরও বাড়িতে তখন একটা ক্রাইসিস চলছে, যাতে ও এখানে না থাকে। হুম, এবার আমরা যে চরিত্র করেছিলাম এখানে, হুম। সেই চরিত্রে আমরা দুই ভাই বোন ছিলাম। তখন অঞ্জনা ব্যানার্জি অ্যামেচারে অভিনয় করছে, অ্যামেচার তখন দলে অভিনয় যাননি। করতেন। এই সময় আমরা দুজনে এখান থেকে ওর বাবা এবং মায়ের অনুরোধে হুম, আমরা কলকাতায় চলে যাই। আচ্ছা কলকাতায় গিয়ে প্রথমেই আর কয়েকটা দলে ঘুরি। ঘোরার পর একজন গাইয়ে ছিলেন, হুম, নামটা মনে পড়ছে না, উনি আমাকে আর্য অপেরার কথা জানান। তখন আমরা দুজনে গেলাম, গিয়ে আর্য অপেরা, গোপাল চ্যাটার্জি বসে আছেন। হুম, বললেন কি চাই? আমরা অভিনয় করবো। বললাম আমরা জোড়া রাখি না। তখন আমরা বললাম যে না, আমরা দুই ভাই বোন। হুম, বলে তো ব্যানার্জি, আপনি ভট্টাচার্জি। বলতে হয় না। জোড়া মনেই হচ্ছে। বললো না, আমি বললাম না, আমরা ভাই বোন এবং সেইভাবেই এখানে কাজ করতে চাই। হুম, 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 তখন উনি আমাদের দুজনকে মনোনীতভুক্ত করলেন। হুম। সেই বছরে স্বপন কুমার ছিল দলে। স্বপন কুমার হলেন প্রধান অভিনেতা। পালা হলো। এবার উনি
আমাদেরকে পরীক্ষা করার জন্য একদিন ডাকলেন স্বপন কুমার। স্বপন কুমার। আচ্ছা, তাহলে প্রথম প্রথম অডিশন আপনার দিলেন স্বপন কুমার। স্বপন কুমার, এবং কথিত আছে যে উনি যে অভিনেতাই দলে আসুক না কেন তাকে পরীক্ষা করে তবে গ্রহণ করেন। হুম যাই হোক, পাশ করলাম। হুম আমার তখন 71 সালে মাইনে হলো কত টাকা মাইনা, কত টাকা জলপানিতে যোগ দিলেন? 4 টাকা রোজ, 1 টাকা 4 আনা জলপানি। আচ্ছা, আর অঞ্জনার একটু বেশি হলো। মহিলা মানে আপনি দিন হিসাবে 4 টাকা পেতেন 4 টাকা। অভিনয় করার জন্য? হ্যাঁ, 120 টাকা মাইনে, 120 টাকা মাইনে আর 1 টাকা জলপানিতে 1 টাকা আপনি 4 আনা নিউ আর্ট- জলপানি। হ্যাঁ, 1 টাকা 25 পয়সা। হ্যাঁ। তো আপনি এই 120 টাকা মাইনেতে নিউ আর্য অপেরাতে যোগ দিলেন, যাত্রা দিলাম। জীবন শুরু করলেন। তো এইবার প্রথম বছরে গিয়ে আপনি নটসম্রাট স্বপন কুমারের সঙ্গে অভিনয় করলেন। তো ওই নটসম্রাট স্বপন কুমার সেই বছরের পালা ছিল দেবদাস, দেবদাস, মহারথী কর্ণ। মহারথী কর্ণ। তো স্বপন কুমারের ডিরেকশনের ব্যাপারটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। তাকে বলি, উনি পরীক্ষা করে নেওয়ার পরে আর তাকে বাদ দেওয়ার কোনো ব্যাপার ছিল না। হুম। এইভাবে রিহার্সাল শুরু হলো। হুম শুরু হওয়ার পর প্রথম বইতে আমি কোনো সুযোগ পাইনি। হুম যে কজন অভিনেতা ছিলেন সবাই অভিনয় করতেন, দেখতাম বসে। হুম জানি না কোনো কারণে হুম। উনি আমাকে সিলেক্ট করলেন। একদিন সবাইকে চলে যেতে বললেন দল থেকে, হুম। বললেন ছুটি হয়ে গেছে বা চলে যাও, হুম। স্বরূপ একটু থেকে যাও। হুম স্বরূপ বলতেন, স্বরূপ নয়, স্বরূপ বলতেন আমায়, হুম তুমি থেকে যাও। আমি বসে থাকলাম। সবাই চলে যাওয়ার পর আবার খরচাপাতি যা রেগুলার আসা যাওয়ার খরচা দিত সেটা দিত। তারপরে উনি বললেন যে তুই এই দেবদাসে চুনিলাল চরিত্রটা ভালো করে দেখ এবং ম্যানেজার ওকে লিখে দিও। যাই হোক, সঙ্গে সঙ্গে ওরা সব পার্টটা লিখে দিয়ে আমাকে হাতে দিয়ে দিল। 20-22 দিন বাদে এটা হয়ে গেল। দ্বিতীয় বই মহারথী কর্ণ। মহারথী কর্ণে আমি আরেকটা চরিত্র পেলাম। প্রথম যে চরিত্র পেলাম সেই চরিত্রটা কয়েকদিন বাদে আবার পাল্টে আমাকে ওদের গুরু হিসেবে, পঞ্চপাণ্ডবের গুরু হিসেবে দ্রোণাচার্য। দ্রোণাচার্য। রিহার্সাল কমপ্লিট হওয়ার পর 20 দিন বাদে একদিন হঠাৎ সন্ধ্যাবেলা আমি একটু সবাই পরে যেতাম, যেহেতু আমার চরিত্র নেই। হুম সেদিন স্বপনবাবু এসেই যখন জানতে পারলেন শ্যামসুন্দর পালিয়েছে, তখন উনি অ্যাকচুয়ালি চুনিলাল তো শ্যামসুন্দর গোস্বামী করছিল, হ্যাঁ, এমনকি বোধহয় পাবলিসিটিও শ্যামসুন্দর গোস্বামী হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, ছবি ছবিও আছে, publicity হ্যাঁ, সবই হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, ছবিও আছে আমার। এইবার আমাকে ডেকে পাঠিয়েছে সন্ধ্যাবেলায়। আমি গেলাম, বলে তুই এক কাজ কর, চুনিলালটা সেজে নেয়। আমি একটু তাকালাম, বললো হ্যাঁ সেজে নেই। সেজে নিয়ে আমাদের বসার ব্যাপারে একটা গন্ডগোল থাকে। যাই হোক, সেই জায়গাটা পাল্টে আমি ওই শ্যামসুন্দর যেখানে বসতো 3 নম্বর পজিশনে, হুম। সেখানে গিয়ে বসে আমি সাজতে গেলাম। সাজাটার পর ডেকে পাঠালেন যে ওকে পাঠিয়ে দাও আমার এখানে। হুম ভেতরে গেলাম, দেখে দেখালাম, বলে ঠিক আছে, বলতে পারবি তো? হ্যাঁ পারবো। এই অবস্থায় নাটক শুরু হলো। হুম প্রথম সিনে ঢুকেই আমি একটা হোঁচট খেলাম। উনি খুব কাছে এসে বললেন বল বল। হুম যাই হোক, আমি আবার শুরু করলাম। তৃতীয় সিনে গিয়ে আবার এরকম একটা হোঁচট খেলাম। দ্বিতীয়বারও বললেন। পঞ্চম সিনে গিয়ে আবার একবারও হোঁচট খেলাম। এই হোঁচট খাওয়ার পর যখন বই শেষ হলো, উনি এসে বললেন কি ব্যাপার, তোমার তো মুখস্থ। আমি বললাম হ্যাঁ, কিন্তু আমি কেন জানি না হয়ে যাচ্ছে। এবার 1 দিন 2 দিন এই অবস্থায় যাওয়ার পর তৃতীয় দিন উনি আমাকে একটু একটু কড়া ভাষাই বললেন। হুম তখন আমি বললাম যে আর হবে না। তারপর থেকে ঠিক হলো ব্যাপারটা? মনে মনে আমি স্থির করে নিয়েছি কি জন্য আমার হচ্ছে। তারপর থেকে ওটা ঠিক হয়ে গেল? হ্যাঁ, হলো কি, তারপরের দিন থেকে আর ওনার আচ্ছা মুখের দিকে তাকিয়ে অভিনয় করি। আচ্ছা, বুঝতে পেরেছি। মুখের দিকে তাকাতে গিয়ে আপনার অসুবিধাটা হ্যাঁ। হয়। তো এই দেবদাসের যশ কেমন হয়েছিল? অভূতপূর্ব, অভূতপূর্ব। আর এবং সকল আমি একটা ছোট চরিত্র করছি, চুনিলাল, হুম
স্বপন কুমার না, চুনিলাল ছোট চরিত্র নয়, না, গুরুত্বপূর্ণ চরিত্র। গুরুত্বপূর্ণ চরিত্র, কিন্তু ছোট ওনার কাছে। হ্যাঁ, ওনার পাশে আপনি অভিনেতা হিসেবে হ্যাঁ, আছেন, সেটা ঠিক আছে। সেই হিসেবে আমার জায়গাটা আমি পোক্ত করতে পেরেছিলাম। প্রথম পালাতে। হ্যাঁ। আচ্ছা, এই যে স্বপন কুমার নাকি সহ অভিনেতাদের সাথে ঠিকভাবে আন্ডারস্ট্যান্ডিং করতেন না বা পাত্তা দিতেন না, এটা কি আপনি- একটা জিনিস খুব সত্যি কথা, উনি যেটা বজায় রাখতেন হুম, গাম্ভীর্য, হুম, সেইটাকে বজায় রাখবার জন্য হুম, আমাদের বোধহয় এটার প্রয়োজন ছিল, শিক্ষক হিসেবে, গুরু হিসেবে, বা বাবা মার আপনার কি মতন। মনে হয় না যে স্বপন কুমার যেই মোড়কটা নিজের চারপাশে রাখতেন ওটাই হিরো স্টারডাম হওয়া উচিত, হওয়া উচিত, হিরোর বডি হওয়া ল্যাঙ্গুয়েজ উচিত, হওয়া উচিত? একদম 100 ভাগ হওয়া উচিত। তো এইবার স্বপন কুমারের এখান থেকে আপনি কোন দলে? এবার স্বপন কুমারের দ্বিতীয় বই হচ্ছে মহারথী কর্ণ। সে তো হলো, হ্যাঁ। পরের বছর আপনি স্বপন পরের বছর আমি পক্সে আক্রান্ত হলাম। আচ্ছা, সেই বছরে আমার কথাবার্তা ছিল পন্না চক্রবর্তীর সঙ্গে কাজ করা, জনতা অপেরায়। জনতা, হুম, কিন্তু সেটা আমার পক্ষে আর সম্ভব হয়ে ওঠেনি। হুম, তৃতীয় বছর মোটে সুস্থ হয়ে আমি আবার স্বপনবাবু এখান থেকে চলে গিয়ে স্বপন আবার তৈরি করলেন, হুম, সেখানে জয়েন করলাম। হুম, সেখানে সপ্তপদী, হুম, সাকিনা মাহাতো। সাকিনা মাহাতো, দুটোতেই মেন চরিত্র পেলাম। একটা ওই খেলোয়াড়দের মধ্যে বন্ধু, হুম, আর একটা সাকিনা মাহাতোর এগেনস্টে, চরিত্রটার নাম বোধহয় অমল। তো সেই সময়ের মানে 60-এর দশকে স্বপন কুমার যেসব অভিনয় করেছে বা পরবর্তীকালে, তার মধ্যে সপ্তপদী একটা মানে মোস্ট হিট একটা প্রোডাকশন। ভীষণ ভালো হয়েছিল, উত্তম কুমারের সিনেমার একদম পরে অবিকল অবিকল সব সবথেকে ব্যাপারটা ভালো করা সপ্তপদী হয়েছিল, production এর খুব যাত্রা। ভালো প্রোডাকশন হয়েছিল, যথেষ্ট সুনাম হলো দলের। সপ্তপদীতে স্বপ্না কুমারী কিরকম অভিনয় করেছে? এইবার দুজনে খুব ভালো অভিনয় করতেন। শেষের দিকে দলটা বন্ধ হয়ে গেল, হুম, যে কোনো কারণেই হোক, সেটা উল্লেখ করলাম না। হুম, বুঝতে পেরেছি। বন্ধ হয়ে যাওয়ার পর সেটা আমি দল জানি। ভেঙে গেল। হুম, হুম, এটা হচ্ছে ডানকুনি লাইনে আচ্ছা, আচ্ছা, দল লুট হয়ে গেল, মালপত্র সব লুট হয়ে গেল। আচ্ছা, স্বপন কুমার যাননি, স্বপ্না কুমারী যায়নি, আচ্ছা, যার জন্য বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পর দলটা আমরা কোনো রকমে গুটিয়ে নিয়ে থানার কাছে সারেন্ডার করে আমরা ফিরে আসি। হুম, দলটা উঠে গেল। হুম। না, এইবার দলটা ওঠেনি সেই বছর। উঠে যাওয়ার পর মাননীয়া বৌদি হুম, তিনি আবার নতুন করে বিজন কুমারকে নিয়ে হুম, শুরু করলেন। হুম, সে বছরও আমি ওখানে থেকে গেলাম। আচ্ছা, গড় নরসিংপুর, হুম, আর একটা কি মনে পড়ছে না আমার। বিপ্রদাস, হুম? বিপ্রদাস। রোজ সন্ধ্যাবেলায় বন্ধু ডাক্তারখানায় কাজ করতো, তার সঙ্গে যাওয়া আসা করতাম। হুম, এবার হঠাৎ বাড়ি আসার পর মা বললেন যে কলকাতা থেকে লোক এসেছিল, এই যে ঠিকানা দিয়ে গেছে, তোকে কালকে যেতে বলেছে। এটা কোথাকার ঠিকানা? এটা লোকনাট্য থেকে ম্যানেজার এসেছিল খবর দিতে। আচ্ছা, লোকনাট্য গিয়ে, এবং ওই নীলমণিদের মালিক হুম, লোকনাট্যের এবং মন্টু বসু ছিল। একজন পিতৃতুল্য ব্যক্তি। হুম, একদম, একদম, একদম। তিনি সমস্ত শিল্পীদের, মানে কলাকুশলী বাদ দিয়েও যারা সাজঘরে কাজ যাত্রা করতো, জগতের সচেতন মালিকের মধ্যে একজন নীলমণিতে। একজন, এবং সর্বোচ্চ, তারপরে দীনেশ নন্দী। এইবার উনি, না, মাখন নট্ট আছে আগে। মাখনবাবুকে আমি ঠিক ওইভাবে চিনি না বলে বলতে পারলাম না, না। কিন্তু মাখন নট্টের ওপরে এরা নয়। যাই হোক, ওটা হ্যাঁ। আমি চিনি না তো বলতে পারবো না। যাই হোক, পরে বলছি। এইবার ওনাকে দেখে আমি বুঝলাম যে আমার এখানে চাকরি হবে না। আচ্ছা, কারণ কত, ওনার সামনেই তো আমাকে এই বাজে অজুহাতগুলো দিয়েছিলেন হুম। বিজনবাবু। হুম, হুম, যার জন্য আমি উঠে চলে আসছি। হুম। কি হলো, চলে যাচ্ছ কেন? হুম, আমি বললাম যে না, আপনি আমার চিনতে পেরেছেন? বললো হ্যাঁ। তারপরে আপনি আমাকে রাখবেন? বললো হ্যাঁ। মাইনে কত নেবে বলো? মাইনে বলুন আপনি। যাই হোক, 600 টাকায় মাস চুক্তি হলো। লোকনাট্যে হুম, 1975 সাল বোধ হয়, 74। 75। 75 বৈশাখী মেঘই প্রথম লোকনাট্যে আপনার, বৈশাখী মেঘ পাগলা গারদ। এবং রাজা রাজা চাণক্য। হ্যাঁ, তো এই এবার- বৈশাখী মেঘে প্রথম আপনি উৎপল দত্তকে পেলেন, উৎপল দত্তকে পেলাম। রাজা রাজা চাণক্যতে অমর ঘোষকে পেলেন।
রাজা রাজা চাণক্য অমর ঘোষকে পেলাম। হুম। তো এই উৎপল দত্তের ডিরেকশনের কথা বলুন আগে। উৎপল দত্ত এই ডিরেকশনের কথাই বলছি। তিনি এই বছরগুলো কয়েক বছর কাটার পর একবার আমাদের এই দলটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর গণবাণী সৃষ্টি হয় হুম। এবং আমরা কিছু ব্যক্তি, কিছু শিল্পী গণবাণীতে চলে যায়, কিছু শিল্পী লোকনাট্যে থাকে আভ্যন্তরীণ কিছু কারণে। সেখানে গিয়েও উৎপলদাকে দেওয়ার জন্য আমাদের সবাই মিলে যোগাযোগ করা হলো। প্রথমে একদম তিনি রাজি হননি, তারপরে বেলাদি রিকোয়েস্ট করায় আমরা একদিন ওনার বাড়িতে সবাই মিলে গেলাম। বিলাদি মানে বড়বেলা সরকার? হ্যাঁ, ওনার ওয়াইফ, না, কার ওয়াইফ? উৎপলদার ওয়াইফ, সেটা শোভা সেন। শোভাদি, আপনি বিলাদি শোভাদি বলছেন কেন? সরি, শোভাদি আমাদের সঙ্গে ওনার কথাবার্তা বলার বললো না না আর আমি যাত্রা বই দেবো না। যাই হোক, অনেক কথাবার্তা হওয়ার পর লোকনাট্য থেকে ওনাকে গণবাণীতে আনা হলো। হ্যাঁ, তাই লোক এবং উনি একটা বললেন যে 11 দিন সময় আছে, হুম, 11 দিনের মধ্যে বই আমি স্টার ওপেন করে দিয়ে আমি কিন্তু ফ্লাইট ধরবো, হুম, তা তুমি যদি পারো তাহলে রাজি আছি। হুম, হুম, সেই অরণ্যের ঘুম ভাঙছে ওই বছর তৈরি হলো। না, অরণ্যের ঘুম ভাঙতে পরে আসছি। আগে আপনি লোকনাট্যে 3 বছর 4 বছরে কি কি পালায় অভিনয় হ্যাঁ, করেন? এবার প্রথম বছর পাগলা কারণ বৈশাখী মেয়ে, রাজা রাজা চাণক্য, হ্যাঁ, শেখর গাঙ্গুলি, বর্ণালী ব্যানার্জি। বানাচ্ছি। দ্বিতীয় বছর এই অশোকদার সঙ্গে ছবিটা কি নাম বললে? না, অশোক কুমার কোথায় তখন? না না, ওই ওই বইটার পরে তৃতীয় বছর 75-এ বোধহয় মেহেরবান। মেহেরবান আর না মুক্তি। না, সেটা 77-এ। তাহলে কোন বছর? 75-ই ওইটা সীমান্ত। সীমান্ত। হুম। তারপরের বছর হচ্ছে তুরুপের তাস, মেহেরবান। না, বৈশাখী মেঘের বছর ছিল বৈশাখী মেঘ, রাজা রাজা চাণক্য আর বর্ণ পরিচয়। বর্ণ পরিচয়, না না, বর্ণ পরিচয় সেকেন্ড ইয়ার। হ্যাঁ, ওই তার পরের বছর ছিল সীমান্ত, বর্ণ পরিচয়। হ্যাঁ। আর ওই বছরে ছিল পাগলা গারদ, আর বৈশাখী বৈশাখী মেঘ এবং রাজা রাজা হ্যাঁ, চাণক্য। আর 76-এ ছিল তুরুপের তাস। তুরুপের তাস। এই 4 বছর ওখানে করার পর না, আর হ্যাঁ, 4 বছর। মুক্তি দীক্ষা তো ছিলেন আপনি। মুক্তি দীক্ষা 3 তাহলে 4 বছর হলো। মুক্তি দীক্ষা হলে 4 বছর হলো। 4 বছর। হুম। এই 4 বছর ওখানে কাটানোর পর এই দলটা ভাগ হয়ে যখন গণবাণী তৈরি হলো, দলটা ভাগ হয়ে গণবাণী তৈরি হয়নি, এই স্টাফ গুলোকে নিয়ে গণবাণীতে চলে না গেছে। এর অর্ধেক হয়ে গেল। হ্যাঁ, এইটা গিয়ে আমরা আর গণবাণীতে যেহেতু গেলাম। উৎপল দত্ত গণবাণীতে গেলেন তাই এদেরকে নেওয়ার হ্যাঁ, ইয়েটা হলো। তারপরে গণবাণী থেকে অরণ্যের ঘুম ভাঙছে। অরণ্যের ঘুম ভাঙছে। এইখানে আমার একটা গল্প ওনার সম্বন্ধে বলা, সেটা হচ্ছে অনেক কিছু শিখেছি ওনার কাছ থেকে। হুম, সেটা হচ্ছে দুবেলা রিহার্সাল হতো, হুম, সকালে বিকেলে। হুম, এই যে পরিশ্রম হতো, হুম। দুপুরবেলা ওখানে খাওয়া দাওয়া যথেষ্ট পরিমাণ ভালো খাওয়া দাওয়া করে আবার বিকেলে শুরু হতো। হুম, একদিন একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে ওই মহড়া চলাকালীন একটা সময় বর্ণালী ব্যানার্জি একবার হাই তুলেছিল। লোকনাট্যে। হ্যাঁ, হুম, এটা উনি লক্ষ্য করেছিলেন। আচ্ছা। লক্ষ্য করে উনি হঠাৎ ম্যানেজারকে ডাকলেন, এই ম্যানেজার এদিকে আসো, এই ছোট মালিক এদিকে আসো, কফি টাইম, এখন ওই সিঙ্গাড়া আর কফি নিয়ে আসো। সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে ওই অনেক কিছু হলো। এমন একটা গল্প বললেন যে আমাদের প্রত্যেকেই মাটিতে লুটিয়ে পড়ার মতন গল্প বললেন। হুম, বলার পরে চা খাওয়া যা হচ্ছিল হয়ে গেল। হুম, হয়ে যাওয়ার পর উনি আবার যে এরম ভাবে বসলেন, হুম। ব্যাস উনি প্রমাণ করে দিলেন, বুঝতে পারলাম। উৎপল দত্ত যখন রিহার্সাল রুমে থাকতেন তখন মালিকদের জন্য দরজাটা বন্ধই থাকতো। সব বন্ধু, কেউ ঢুকবে না ভেতরে, তার মানে নীলমণিদেরও সাহস ছিল না কেউ যে না, কেউ উৎপল না, দত্ত ভেতরে কেউ না। থাকতে আসে। ম্যানেজারকে না ডাকা পর্যন্ত, মালিককে না ডাকা পর্যন্ত কেউ ভেতরে ঢুকতে পারতো না। ওনাকে জমের মতো ভয় পেত সবাই দলে। প্রত্যেকে। এই ভয় পাওয়াটা কারণও ছিল, সেটা বুঝতে পেরেছি পরে। আচ্ছা। উনি যখন এই গম্ভীর হয়ে বসলেন, তখন ওনার চোখের দিকে তাকানোর মতো ক্ষমতা না, আমাদের কারো সেটা থাকতো ঠিকই না। বাবা, ওই চোখের দিকে তাকানো সম্ভব না। এই যে পরিশ্রমের ব্যাপারটা গেল, উনি কিভাবে কাটালেন সেইটা পরে উপলব্ধি করেছি, যে উনি এই হাসি ঠাট্টা তামাশা এখন গল্প এইসব বলে সহজ করে নিলেন আপনারা। আমাদের পুরো আবার চাঙ্গা করে দিলেন।
হুম। করে দিয়ে আবার বই শুরু করলাম। তা গণবাণীতে অরণ্যের ঘুম ভাঙছে, তারপরে সাদা পোশাকেও ছিলেন, কুঠারেও না ছিলেন? না না, এক বছর ওই বছর 1 বছর। তারপরে ওখানে তারপরে আনন্দলোকে গেলাম। আনন্দলোকে পয়সা করে নিয়ে একটু গন্ডগোল হওয়ার জন্য আমার খুব ভয় ছিল যে ওনার কাছে বেরোলে আনন্দলোকে কি পালায় অভিনয় করেন? চন্দন মিত্রি, হ্যাঁ বুঝেছি, চন্দন মিত্র। ওখানে আর থাকতে পারলাম না। আনন্দলোকে কোন পালাতে অভিনয় করেছে? সে বছর ওই দল ছাড়ার পর আমি ওনার সঙ্গে পরিষ্কার কথা বললাম যে পয়সা করে দিতে পারছো না, তাহলে কি করবো? বললো আমি তোকে নির্দ্বিধায় ছেড়ে দিচ্ছি, না তোমার তো বদনাম আছে, লোককে আটকে রেখে দাও। বললো আমি টাকা দিতে পারছি না, আমার তোর জন্য চিন্তা নেই, আমি ভবিষ্যতে তোকে নিয়ে জুয়ো খেলবো, আজকে তুই চলে যা, তোকে হিরো করে আমি বই করবো। এটা বলার পর উনি আমাকে ছেড়ে দিলেন। নিচে নেমে আসছে, তখন একজন ফটোগ্রাফার ছিল আমাদের বন্ধু রবি। রবি বলে কি রে, কোথায় যাচ্ছিস? আমি বললাম, এই ঘটনা। বলে, ধুর, তোর চাকরি নেই, হয় না, চ। বলে উনি আমাকে প্রবোধ বাবুর বাড়িতে নিয়ে গিয়ে ঢুকলেন। প্রবোধ বন্ধু অধিকারী, উনি আমাকে দিকে হেসে উঠলেন, কারণ তার এই পাগলা গাড়োতে অনেক কিছু লিখেছেন আমার সম্বন্ধে। আচ্ছা। কারণ উনি জানেন যে আমার কাছে জায়গা নিয়ে আসছে হচ্ছে তার চাকরি নেই, এটা তো ওনার জানা। ওনাকে নতুন চাকরি জোগাড় করে দিতে হবে। হ্যাঁ, এইবার ওনাকে বললো রবি যে এরকম এরকম ঘটনা। বললো, দূর, স্বরূপের চাকরি নেই, হয় নাকি? 2-3টে দলের নাম করলেন, আমি পছন্দ করিনি। শেষ মুহূর্তে উনি বললেন শিল্পী তীর্থের কথা। আমি বললাম, হ্যাঁ, রাজি আছি। উনি আমাকে বললো, তুমি এক কাজ করো, তুমি জ্যোৎস্নার বাড়ি ঘুরে বাড়ি দাও। আমি বললাম, বাড়ি তো চিনি না। উনি ঠিকানা দিলেন। আমি জ্যোৎস্না দত্তর বাড়িতে গিয়ে নক করলাম, দরজা খুলে বললেন বসুন। পেছন ফিরে চুল শুকোচ্ছিলেন। বলুন। চুলের লেন্থটা কতটা ছিল? প্রায় 3.5 ফুট, মানে পায়ে একদম হাঁটুর নিচ পর্যন্ত। প্রায়। চুল শুকোচ্ছেন, উনি পেছন ফিরেই কথা বলছেন। যে আপনি কোথায় কাজ করেছেন? আমরা আরজি অপেরায় কাজ করেছি প্রথম। কার সঙ্গে? স্বপন কুমারের সঙ্গে। একবার ঘুরে তাকালেন। স্বপন কুমার শুনেছে বলে ঘুরে তাকালেন, না তাকাতেন না। তাকানোর পরে আবার বসে আছেন। আমার বেলা হয়ে যাচ্ছে, আমি জিজ্ঞেস করলাম, দিদি আর কিছু জিজ্ঞেস করবেন না? আবার একবার ঘুরলেন। আপনি তো হাইকোর্ট থেকে বেরিয়েছেন, আপনাকে আর কি জিজ্ঞেস করবো? ব্যাস। আমি তাহলে যেতে পারি? বলে হ্যাঁ। এই ওই আপনি জ্যোৎস্না দত্তের সাথে কাজ করলেন করি দিয়ে কিনলামে। পুরে দিয়ে কিনলাম। এইবার এখানেও একটা পরীক্ষা। সর্বকনিষ্ঠ আমি দলের মধ্যে, মানে চেহারায়। আচ্ছা। সেইখানে আমার একটা চরিত্র দেওয়া হলো 80 বছরের বৃদ্ধ অঘর দাদু। অঘর দাদু। আমি আপত্তি করেছিলাম। নির্মল মুখার্জি নাট্যকার এবং ডিরেক্টর। ওনাকে বললাম, দাদা আমাকে এটা সিলেক্ট করলেন। উনি আস্তে করে বললেন, চরিত্রটা করুন, মজা পাবেন। ঠিক আছে। দূরদর্শী নিলাম। ব্যক্তি যে বলেছেন। দ্বিতীয় বই কবি, মানে কবি পুরনো কবি আবার এখানে হচ্ছে। এবার উনি বললেন যে আমি যে চরিত্র করেছি সেই চরিত্রটাই, কাল্পনিক চরিত্রটা, হ্যাঁ ওইটা আপনি করবেন। আচ্ছা। আরো বিপদে পড়লাম। ওই রকম একটা লোকের হ্যাঁ, চরিত্র, খুব বিপদে পড়লাম। এই কিন্তু হ্যাঁ বলুন। মানসিকভাবে প্রস্তুতি নিলাম। প্রথম বইতে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে করি দিয়ে কিনলামের দাদুতে, অঘর দাদুতে আমি দিশা খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা, কিভাবে প্রেজেন্ট করবে? হ্যাঁ, এবার প্রত্যেককে উপর মহলে যারা আছে, জ্যোৎস্নাদি, অসিদ্ধা, অসিত বোস, উৎপলদার ছাত্র যারা ছিল, প্রত্যেককেই জিজ্ঞাসা করছে, প্রত্যেকে বললো যে একটা টাইপে ফেলে দে না। সেই টাইপটাই আমার মাথায় আসছে না কিছুতে, কি করবো। হঠাৎ রিহার্সাল দিয়ে বাড়ি ফিরছি, আমাদের গ্রামের এক ভদ্রমহিলা কথা বলতেন, কাঁপতো গলাটা। ও মানু, আমার এক গিলাস জল দিয়ে দাদে। এইটা আমার হঠাৎ ওই ভদ্রমহিলাকে দেখে আমার মাথায় ঢুকেছে। সেইভাবে আমি নিজেকে তৈরি করলাম, কিন্তু ওখানে প্রেজেন্ট করিনি।
সবাই বলছে, কিন্তু আমি প্রেজেন্ট করি, কিন্তু ভেতর ভেতর তৈরি হয়েছি সেটা সবগুলো যথেষ্ট পরিমাণে সুনাম অর্জন করলাম, বলা উচিত নয়, সবার ওপরে সুনাম গ্রহণ করলাম। এবং তৎকালীন পত্রপত্রিকাতেও কি আপনাকে নিয়ে লেখালেখি হয়েছিল অগরদাদুর চরিত্রের জন্য? অগরদাদু এবং আমার কাগজে লেখা বলতে অগরদাদু আর পাগলা গরদের প্রচুর আচ্ছা, নাম বেরিয়েছিল, যথেষ্ট ছবিও বেরিয়েছিল। ছবি বেরিয়েছিল। এইবার আমি কয়েকজন মালিক এসে প্রস্তাবও দিলেন। কনকলতা ছিলেন, হ্যাঁ, কনকলতার দেওর, আমি এটাই বলতে যাচ্ছিলাম। কনকলতার দেওর মোহনবাবু উনি এলেন। এই অগরদাদুটা কে করলো? আমি আর একটা চরিত্র করতাম, সেটা একটা উকিল। এটা শেষ হয়ে যাওয়ার পর তা কনকদি বললেন, এই তো এই ছেলেটি। বলে, দূর, আমি অগরদাদুর কথা বলছি। বললো, হ্যাঁ, এই ছেলেটি করেছে। বললো, উকিল করলো? বললো, না, ওইটা করে তারপর উকিল করেছে। বললো, আপনি আমার সঙ্গে দেখা করবেন। এইভাবে 2-4 জন এসেছিল, যথেষ্ট সুনাম পেয়েছিলাম ওই বছর। এরপরে এখানে দাঁড়ান একটা কথা, এখানে হচ্ছে আপনার কি মনে হয় না যে জ্যোৎস্না দত্তকে ওই চরিত্রটাতে মানায়নি, সেটা মহুয়া বচ্চন বা আরো কম বয়সী কাউকে করা হতো, কিন্তু যেহেতু উনি তখন টপ নায়িকা, সামান্যতম মানসিকতা এসেছিল যে এই চরিত্র যদি, এই চেহারাটা, ওনাকে বাদ দিতে চাইনি, এই চেহারাটা যদি একটু স্লিন হতো, হ্যাঁ, তাহলে না, জ্যোৎস্না দত্তের অভিনয় নিয়ে আমার কোনো বক্তব্য নেই, সে তো অভিনয় দিয়ে সেটাকে উতরে দিয়ে উপরে চলে গেছে, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, ব্যাপার হচ্ছে মানে ইয়ের দিক থেকে। হ্যাঁ, এইটা আমার মনের মধ্যে এক বউকে মেরেছে, কিন্তু আপনি- চরিত্র চলাকালীন কোনোদিন মনে হয়নি যে উনি অযোগ্য। তাহলে আপনি এই প্রোডাকশনে যাদের সাথে কাজ করেছেন তার মধ্যে কনকলতা একজন দিকপাল অভিনেত্রী, মঞ্চে দিকপাল অভিনেত্রী, মহেন্দ্র গুপ্তের আমল, তার আগে থেকে উনি অভিনয় করছেন, থিয়েটার করতে করতে উনি এসেছিলেন। নিঃসন্দেহে একজন ভালো অভিনেত্রী এবং দক্ষ অভিনেত্রী, তা অস্বীকার। এটা করি দিয়ে কিনলামে জ্যোৎস্না দত্ত গুরুদাস ধারা যশ কেমন হতো আসরে আসরে? জ্যোৎস্না দত্ত যশের তো কোনো পরিমাপ করা যাবে না। কোনো তার কিছু বিশেষ ঘটনা তার অভিনয়ের ব্যাপারে দর্শকের একাত্মতার ক্ষেত্রে, এই পাবলিক চ- রিয়াকশনের এই ক্ষেত্রে, চরিত্র করার পর অনেকে এসে পায়ে লুটিয়ে পড়তেন। যখন জুতোটা মাথায় নিয়ে উঠতো, হ্যাঁ, এইটা করার পরে বহু দর্শক দিনরুমের সময় ভিড় করে ওনার পায়ে পড়বার জন্য চেষ্টা করতো, কিন্তু আমাদের বাধায় আর সেটা সম্ভব হয়ে উঠতো না। আচ্ছা, যাই হোক, কিছু কিছু লোককে একদম আটকানো যায়নি। মামনির চরিত্রে কনকলতা চ্যাটার্জি কতটা যশ পেয়েছিলেন সেই ইয়েতে? কি বলবো, অত বড় না, আপনি তো অভিনেত্রী, সাক্ষী, আপনি তো বলবেন, আমি অত তো বড় দেখিনি। অভিনেত্রী আমাদের সঙ্গে যেভাবে মেলামেশা করতেন বা চলাফেরা করতেন বা দলের প্রত্যেকের সঙ্গে যে ব্যবহার করতেন, তা অতুলনীয়, অনস্বীকার্য। ওই ভীষণ ব্যবহার ভালো ছিল। কনকলতা চ্যাটার্জির গান শুনেছেন আপনি? গান শুনেছি, ভীষণ ভালো গাইতেন। তো এইবার কি মুগ্ধ হতো তো গান শিল্পী শুনে। তীর্থ থেকে কি তারামাতে গেলেন? না, এবার শিল্পী তীর্থ ছাড়ার পর হঠাৎ নির্মল মুখার্জি আমাকে ডেকে পাঠালেন মুক্তাঙ্গন। আচ্ছা, মুক্তাঙ্গনে গিয়ে আমি প্রথম বছর ওনার কাছে আবার জয়েন করলাম, এবং আমার স্ত্রীও সঙ্গে গিয়েছিলেন। আচ্ছা, তখন উনি প্রস্তাব দেন যে ওনাকেও নিয়ে নিন দলে। আমি বললাম, না দাদা, আমি একাই কাজ করব। মুক্তাঙ্গনে ক বছর কাজ করে? 1 বছর। কি পালা মনে আছে? সতীর শক্তি বা মন্দবধূ আর কি মানবী দেবী? চেনা চেনা ঘর, অচেনা স্ত্রী, অচেনা স্বামী স্ত্রী, এইটাই মনে পড়ছে। মুক্তাঙ্গনে। চেনা ঘর, অচেনা স্ত্রী। মুক্তাঙ্গনে 1 বছর করলেন, তারপর এইবার এখান থেকে আবার আর্য অপেরা গেলাম, শ্রবণ কুমার। 82 সালে সন্ন্যাসী রাজা, তামসী, তামসী এবং সন্ন্যাসী রাজা। সন্ন্যাসী রাজা, হ্যাঁ। সন্ন্যাসী রাজা আমি ডাক্তার, জয়শ্রী মুখার্জি হচ্ছে রানী, রানী, উনি সন্ন্যাসী রাজা। আমি ডাক্তার। তামসীতে কোন চরিত্র করতেন? তামসীটা হয়নি, পাবলিসিটি হয়েছিল, হ্যাঁ, publicity কিন্তু চলেনি, মানে ওইটা হয়নি, হ্যাঁ। ইয়েই চলেছে, সন্ন্যাসী রাজা। একটা বইতেই চলে গেছে পুরো হ্যাঁ। বছর। তারপরের বছরের তারপরের বছর আমি ওখান থেকে অগ্রগামীতে। অগ্রগামীতে গেলাম আবার।
তাই এবার অগ্রগামীতে গিয়ে প্রথম বছর আপনি করলেন ব্রজের বাঁশরী এবং নটি তারা সুন্দরী। নটি তারা সুন্দরী না, প্রথম বছর ব্রজের বাঁশরী, তার পরের বছর নটি তারা সুন্দরী। না, একই বছরে। হ্যাঁ, একই বছর বোধ হয়। একই বছর, একই সাথে, একই সাথে ব্রজের বাঁশরী নটি তারা সুন্দরী একই বছর। আচ্ছা, তাহলে ওইটাই 1984 সাল। হুম। তো এই দুটো পালাতে আপনি বীণা দাশগুপ্তকে পেলেন। বীণা দাশগুপ্ত। যাত্রালক্ষ্মী বীণা দাশগুপ্ত সম্পর্কে যদি বিশেষ কোনো ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করেন। বীণা দাশগুপ্তের সঙ্গে নতুন ঘটনা বলতে, তিনি যে মাপের অভিনেত্রী হুম তাতে আমরা লক্ষ্য করেছি যারা শিল্পীরা ছিলাম তারা অত্যন্ত স্নেহপ্রবণ ছিলেন। তারা তার কাছ থেকে সেই স্নেহটুকু পেতাম হুম এবং সবাইকে নিয়ে চলার যে প্রবণতা সেটা তার মধ্যে ছিল। ম্যাডাম নাকি গ্রিন রুমে খুব ইয়ার্কি মারতেন খুব আর্টিস্টদের সাথে। সবাইয়ের সঙ্গে মোটামুটি মেলামেশি করে কাজ করতেন হুম। এবং গ্রিন রুমে খুব আনন্দে না, থাকতেন। উনি যে ওই মাপের একজন মহান অভিনেত্রী সেই ধরনের কোনো অহংকার বা না 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 না, কোনোদিন টের পাইনি, আচ্ছা আমরা কোনোদিন টের পাইনি। আচ্ছা আচ্ছা। কেউ পেয়েছে কিনা আমি জানি না। এবং আরেকটা জিনিস আমি শুনেছি যে উনি ইয়ার্কি করছেন, কিন্তু যখন আবার সিন আসছে, যখন এইগুলো ছিল একজন সঙ্গে সঙ্গে গান ধরে চলে যাচ্ছে। আভ্যন্তরীণ ব্যাপার, হুম। যে উনি গল্প করছেন, কথা বলছেন, আর কি মারছেন, কেউটা এসেছে উনি এখান থেকে গানটা ধরেছেন, হ্যাঁ সেটাই জিজ্ঞাসা ধরে করছি। হেঁটে যেতেন, গিয়ে গান তুলতেন। যদি একটা এক লাইন বেশি গাইতে হতো হুম। সেটা ওখানে গিয়ে আবার নতুন করে, এবং এদের সঙ্গে মিউজিশিয়ানদের সঙ্গে তার এইভাবেই কথাবার্তা ছিল যে আমি এখান থেকে ধরে নেবো কিন্তু আবার গিয়ে ওখানেই শুরু করবো, কিন্তু এটা মাথায় রাখি। হুম। এই হয়ে উনি কাজ করতেন। তা এই ব্রজের বাঁশরী পালায় আপনার চরিত্রটা কি ছিল? না, যার মনে নেই। ব্রজের বাঁশরীর ক্যাসেটেও কি আপনার বলা আছে? হুম। ঠিক আছে। আর ব্রজের বাঁশরীর পরের আরো 2 বছর আপনি অগ্রগামী, 1 বছর। আর 1 বছর অগ্রগামীতে নটি ছিলেন। তারা সুন্দরী। না, তারা সুন্দরী তো ব্রজের বাঁশরীর সাথে হ্যাঁ, ছিল। ওই তারা সুন্দরীতে করলেন অমৃতলাল করেছি, বোস। আর তারপরে বছর 1 বছর করেছি। ওই বছরেরটা মনে নেই আমার কিছু, কি করেছিলাম, কি বই ছিল। কৃষ্ণদাসী পদ্মা। না, আপনি বোধহয় প্রথম কৃষ্ণদাসী পদ্মাতেই এসেছিলেন। না না না, এই ব্রজের বাঁশরীতেই এসেছিলেন। ও ওই বছরের পর ওখান থেকে চলে আসি। সাজেশ সানাই যৌবনে যোগনী। না 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 না, আর থাকিনি, ওই 1 বছরই করেছি। 1 বছরই করেছিলেন। তো এই আরেক কিছু বীণা দাশগুপ্তের ব্যাপারে আর কয়েক কিছু যদি আপনি শেয়ার করেন, মানে কি বলবো, আবার বৃদ্ধ বনিতা কিভাবে ওনার সঙ্গে ইয়ে করতেন, মানে পাবলিক কেমন এই ছিল, পাগল এই ছিল জ্যোৎস্না সেটা বলুন। দত্তর সঙ্গে যেমন ঘটেছে, হুম, ওনার ওই ব্রজের বাঁশরীর পর হুম, হুম, মানুষ ওইভাবে ঢল নামতো ওনার ঘৃণ্য গিয়ে ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করার জন্য, হুম, হুম, কিন্তু সেটা তো আমাদের জন্যই সম্ভব হতো না। হুম। যাই হোক, কারণ ভিড়টা এড়ানোর জন্য আমাদের করতে হতো। ওনাকে নাকি কয়েকশো অটোগ্রাফ সাইন করতে হতো, কিন্তু বহু বহু অটোগ্রাফ সাইন করতে হতো, তারপরে মানে খুব অধৈর্য হয়ে পড়তেন, হুম। এমন অবস্থা দাঁড়াতো। হুম, হুম। যার জন্য এগুলো বলা হতো আপনারা পাঠিয়ে দেবেন, আমরা সই করে পাঠিয়ে দেবো, আচ্ছা। অফিস পাঠিয়ে দেবেন, পাঠিয়ে দেবে। এইভাবে কাজ চলতো আর কি। এইরকম ভাবেই বীণা দাশগুপ্তকে আমি দেখেছি এবং তার সান্নিধ্যে থেকে যেটুকুন পেয়েছি তা। এরকম কোনো ঘটনা কি ঘটতো যে ওই ধরুন মানে ওই উষার মতন ওরকম একটা মানে মানে সতী চরিত্র একটা করছেন, বা ওই যে অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে, তারপর মানে মহিলাদের এসে ওনাকে স্টেজের মধ্যে হয়ে যেত, মেয়েরা হ্যাঁ, এসে ঢুকে স্টেজের পড়ছে, মধ্যে। ওনাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, বা এরকম হলুদ ঘটনা দিচ্ছে, এরকম ঘটনা ঘটছে? স্টেজের মধ্যে ঘটতো, উঠে পড়তো দর্শক? হ্যাঁ, দর্শক উঠে পড়তো। মানে এরকম ঘটনা সাক্ষী আপনার? হ্যাঁ, আছে। আর একটা কথা আছে যে বীণা দাশগুপ্তা মানেই পাবলিক, মানে ডবল ট্রিপল পাবলিক জমে যেত, হ্যাঁ হ্যাঁ, এবং প্রায় বিশৃঙ্খলা জায়গায় হতোই। প্রায় জায়গায় খুলে দিতে হতো, প্যান্ডেল খুলে দিতে হতো, হুম, যার জন্যে আমাদের আলাদাভাবে দলকে প্রিপারেশন দিতে হতো যাতে কোনো রকম গন্ডগোলটা না হয়, এবং পাবলিসিটি আগে করা হতো যে পুলিশ যেন সেইভাবে কাট দেয়। এবং উনি এমনি এমনি সময় সবার সঙ্গে বাংলা ভাষায় কথা বলতেন? হ্যাঁ হ্যাঁ, একদম পরিষ্কার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর পর দিগ্বিজয়ীতে গেলাম অশোক কুমারের সঙ্গে, অশোক কুমার, ভিখারি ঈশ্বর। ভিখারি ঈশ্বর। সেখানে আমি মেন হিরো, অশোক কুমার টপ, নায়িকা কি কিন্তু ছিল? মেন হিরো আমি, সুনেত্রা ব্যানার্জি এবং সুপ্রিয়া চৌধুরী, আচ্ছা না সুপ্রিয়া রায়, মনে আচ্ছা। নেই আমার ঠিক।
অশোক কুমার হিরো ছিলেন এবং তার সঙ্গে আপনি। ওই বছর একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে হরিপালে হুম আমাদের হুম সেদিন শো। হুম যাত্রা দলের কিছু মালিক, পরিচালক, ম্যানেজার এদের চক্রান্তে হুম অশোক কুমারকে ভিন্ন পথে নিয়ে যায়। আচ্ছা, সময় মতো উনি পৌঁছতে পারেননি। যাতে প্যান্ডেলে আগুন লাগিয়ে দেওয়া আগুন হয়। লাগিয়ে দেওয়া হয়, সমস্ত জিনিস লুটপাট হয়ে যায় হুম এবং সেই সময় দলটা বন্ধ হয়ে যায়। হুম এই ঘটনাটা আমরা খুব ভালো করে জানতে পেরেছিলাম পরে, হুম হুম যে দু একজন চক্রান্ত করে ব্যাপারটা করেছেন। হুম যখন ওই পর্যন্ত হওয়ার পরে দলটা বন্ধ হয়ে যায়, ওই ভাঙন হয়ে যায়, আর দল চলেনি। হুম তারপরে আমি আবার ওই দল চেঞ্জ করি, চেঞ্জ করে অন্য দলে যাই। তারপরে শেষের দিকে আসি জগৎজয়ীতে, শেষ বছর আমার জগৎজয়ী। সেই বছরে বইটির নাম আমার মনে নেই। শেষ এক মাসের মাইনে, বৈশাখ মাস, মাইনেটা দিতে পারছেন না কিছুতেই। আমার তো বাড়িতে লোকজন খেয়ে দিয়ে বাঁচবে এরকম অর্থ তো করতে হবে, অন্য কোনো কাজ, হুম যার জন্যে আমি বেডিং পত্র নিয়ে হুম। মেছেদা থেকে হুম। গাড়ি থেকে নেমে চলে আসি, তারপর আপনি আর যাত্রা করলেন না। আর যাত্রা করিনি। এরপরে একটা নোটিশ আসে, আমার নামে কেস করেন হুম কার্তিক সামন্ত। হুম মালিক ছিল অবশ্য ওর ভাই হুম গণেশ সামন্ত। হুম আমি উকিল দিয়ে হাওড়া কোর্টে পাঠিয়ে দিই। তা প্রমাণ হয় যে না, আমি মিথ্যে করছি, মিথ্যে বলিনি, ওরা মিথ্যে বলছে, ডেটটা আলাদা আলাদা করে হচ্ছে, যেদিন হয়েছে সেদিনকার ঘটনা নয়, আর ওরা কেসে হেরে যায়। হুম এই এর পর্যন্ত, এরপরে আর আমি কোনো যোগাযোগ রাখিনি। আচ্ছা, এরপরে এরপর আর ডাক এসছে দল থেকে যে না, আর কোনো ডাকও আসেনি, আমি যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে মোটামুটি কত বছর যাত্রার সঙ্গে যুক্ত ছিলেন? 29 বছর। 29 বছর। লাস্টের দিকে তো পালা আপনি ঠিক বললেন না, তো কারণ ওই আপনি বললেন 2000 সাল অব্দি আপনি অভিনয় করেছেন। হ্যাঁ। তো এই মাঝখানে ধরুন অগ্রগামীর পরে তো এই প্রায় 15 বছর প্রভাসে একবার কাজ করেছি, নিউ প্রভাসে। নিউ প্রভাস। হুম। কোন পালা? তারামা একবার করেছি। তারা মাপের পালার নাম মনে পড়ছে? না, ওই বছর ইয়ে ছিল, এগুলো কি ইয়ের পরে? দ্রৌপদী করেছিল যে, রূপা গাঙ্গুলি। রূপা গাঙ্গুলি ছিল। বইটার নাম মনে পড়ছে না। কি স্বামী দিয়ে কিছু একটা। এটা আমার মনে পড়ে। আর এছাড়া নতুন কিছু। আচ্ছা আচ্ছা। তো এই যাত্রা করতে করতে আপনার মানে বিয়ে থাওয়া এই ব্যাপারগুলো? বিয়ে থা বলতে প্রথম বছর 75-এ যখন লোকনাথে গেলাম, তখন বিয়ে হলো? সেই বছরই বিয়ে হয়েছিল। আচ্ছা। আর আপনার সন্তান কয়জন? দুই সন্তান, এক মেয়ে এক ছেলে। আচ্ছা, এক মেয়ে, মেয়ে আচ্ছা, বড়, ছেলে আচ্ছা, ছোট। আচ্ছা, আচ্ছা। মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলেরও বিয়ে হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। ছেলে একটা কোম্পানি তাহলে ম্যানেজার। সেইখানে যাত্রা ছেড়ে দিলেন, তারপর আর যাত্রা আর দিকে ওদিকে আর ইয়ে হলেন না? না। বা তারপরে এখন যাত্রা জগতে আপনার কোনো সংযোগও নেই? না না, কোনো যোগ নেই। একমাত্র যোগাযোগ হচ্ছে, সেটা হচ্ছে যে একাডেমি থেকে যে টাকাটা আমরা পাই হ্যাঁ, অনুদান হিসেবে, সেইটা। সেই যোগাযোগটুকুনে আছে। আমি হ্যাঁ। মাঝে মাঝে অফিসে যাই। আচ্ছা। তবে এখন এবারে বারণ করে দিয়েছে যে আপনার যা শারীরিক অবস্থা, আসার দরকার নেই। আপনাকে আসার দরকার নেই, আপনি ওখানে। তার মানে আপনি দুস্থ শিল্পী ভাতা পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আর এই বছরও পেয়েছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। 2006 থেকে আমি শুরু করেছিলাম, আচ্ছা, খুব ভালো, খুব এ ভালো। পর্যন্ত চলছে। বাহ, খুব ভালো। আর তো যাই হোক, তো লাস্টে আরেকটা কথা, আপনি শেখর গাঙ্গুলি, বর্ণালী ব্যানার্জির সঙ্গে কাজ করেছেন, অনাদি চক্রবর্তীর সঙ্গে কাজ করেছেন। তো এই সমস্ত বাঘাবাগ অভিনেতা অভিনেত্রীর সম্পর্কে যদি কিছু। শেখরদার অনবদ্য, অনাদিদাও অনবদ্য। শেখরদার কতগুলো ব্যাপার ছিল, একটু ঘটনা না বললে ভালো লাগবে না। শেখরবাবু একটা ভিলেন করতেন, কোন পাড়া? মেহমান। আচ্ছা আচ্ছা। মানে দর্শকের উপলব্ধি কি, আর দর্শককে কি করে মোল্ড করা যায়, সেটা বোধহয় ওনার থেকে ভালো আর কেউ জানে না। দর্শকের মন শুধু করতে পারতো। স্বরের ওপর, নিজের গলার ওপর নির্ভর করে এটা করতে পারেন, এটা আমার বিশ্বাস হয় না অন্য কেউ করতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে রানী ঢুকছেন, হুম তার আগে উনি, ওনার মেয়ে তলোয়ার ধরেছে ওনার বুকে। আচ্ছা। সেই মুহূর্তে রানী প্রবেশ করছেন আসরে। হুম এই সময় ঢুকে একটু
মন নিজেকে ঘুরিয়ে নিয়ে ওনাকে মা বলে ডাকতেন। এই মা ডাকটায় পুরো দর্শক, তার আগে কিন্তু কেউ জুতো তুলেছে, কেউ ঢিল তুলেছে, এরকম অবস্থা দাঁড়িয়ে দেখা যাচ্ছে। তারা একদম মোল্ড হয়ে ওর ফেভারে চলে যেত। এই জিনিস আমি আর কারো পক্ষে দেখি। ওই জন্য তো শেখর গাঙ্গুলি। হ্যাঁ, আর এক দেখেছি স্বপন কুমারকে, কিভাবে মানুষের হাততালি তুলে নেওয়া যায়। একটা ডায়লগ বলতেন চন্দ্রমুখী, এই দেবদাসে, চন্দ্রমুখী, জীবনে অনেক পুরুষ তুমি দেখেছ যারা তোমার এই ঘষা মাজা রূপকে নীলেমের দরে কিনে নিয়ে আবার চলে গেছে তারা। আমি নারীত্বকে ভালোবাসি, শ্রদ্ধা করি বলে রূপ বেচনেওয়ালি ফেওয়ালিকে করেছি ঘৃণা। যদি কোনোদিন সত্যিকারের নারী হতে পারো আর কারো মুখে যদি আমি তা জানতে পারি, আর একবার এসে তোমায় আমি শ্রদ্ধা জানিয়ে, এই যে ঘাটটা ধরতে আর কোনো দর্শকের ক্ষমতা নেই ওখানে হাততালি না দিয়ে বসতে। তো আমরা ওনার কাছ থেকে এখন কড়ি দিয়ে কিনলাম যাত্রাপালা থেকে অঘোর দাদুর চরিত্রে উনি অভিনয় করেছিলেন শিল্পী তীর্থ দলে। তো সেই অঘোর দাদু চরিত্রের একটা দুটো সংলাপ এখন আমরা ওনার কাছ থেকে শুনে নেব। মামলা করে যা মুখ পোড়া, আমার নামে তুই মামলা করে যা। বলে কিনা এক সিকির কম নেব না, পয়সা কাছে ফলে রে মুখ পোড়া, পয়সা কাছে ফলে কে? ও দেবুর মা। এই প্রথম শুরু, মানে প্রথম শুরুই হতো আপনাকে দিয়ে। এবার এই ঘটনায় হ্যাঁ, বলুন। এই মহাদেব বলে যে ছেলেটাকে দেখলে, মহাদেব ঘোষ, চুলকুর কামু, ও আর প্রসেনজিৎ বলে ছেলে ছিল, এই বসিরহাট লাইন থেকে আসতো। এরা আমার দুই নাতি করতো। প্রসেনজিৎ চৌধুরী, প্রসেনজিৎ চৌধুরী। আমি এই যখন লাস্ট সিন, সেই সিনে ওরা আমার হাত থেকে চাবিটা কেড়ে নেবে। এই চাবিটা কেড়ে নেওয়ার সময় আমার যে মরার দৃশ্যটা, এইটা ওরা মাঝে মাঝে আমার একটা হাততালি উঠতো, মাঝে মাঝে ওরা একটু বদমাইশ করতো। এবার এইটা ভেতরে তো সবাই বসে থাকে, এই হাততালিটা পড়লো না কেন? এবার আমি আসার সঙ্গে সঙ্গে আমাকে কৈফিয়ত করতো, কি ব্যাপার সর, তুমি আজ ফাঁকি দিলে? আমি বললাম, না তো। তাহলে হাততালিটা উঠলো না কেন? আপনারা দাঁড়িয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এইটা জ্যোৎস্নাদি নিজে লক্ষ্য করেছিলেন। পরে তাদের খুব ভৎসনা করলেন যে ছেলেটা, আপনাদের দুজনের তো বিশাল বিশাল চেহারা, আর এই ছেলেটার চেহারা তো আপনাদের থেকে শিখি ভাগ। এত কষ্ট করে নাটকটাকে শুরু করে, এত কষ্ট করে একটা দলের হাততালি ওঠে, আপনারা সেটাকে বন্ধ করেন কেন? যদি কাজ করার ইচ্ছে না থাকে ছেড়ে দিতে পারেন। এইভাবে ভৎসনা করেছিলেন। বললাম কিছু কিছু ঘটনা আছে যেগুলো তো অনস্বীকার্য, স্বীকার বলা যাবে না যে এটা করেননি। আমাকে যথেষ্ট স্নেহ করতেন এবং ভক্তি করতেন, কেন জানি না। হ্যাঁ, ব্রাহ্মণ সন্তান বলে নাকি। পরবর্তীকালে নিজে যখন দল করলেন তখন আর আপনাকে খুঁজলেন না? ডাকেননি। আচ্ছা আচ্ছা। আর কোনো বিশেষ ঘটনা কি আপনি বলবেন, যেটা যাত্রা করতে গিয়ে কোনো ঘটনা ঘটেছে, কোনো আপনার এমন স্মৃতি যাত্রা করতে গিয়ে জড়িয়ে আছে যেটা আপনি শেয়ার করতে চান, কোনো ঘটনা? সামান্য আছে কিছু, যেমন মানে যেটা বলা যায়। আমাদের সুজিত পাঠক মশাই, কোন দল এটা? আনন্দলোকে? আনন্দলোকে শাহজাদা। উনি একটা ছেলেকে মারধর করেছিলেন। আচ্ছা। এটার প্রতিবাদ করেছিলাম আমি, যে আপনি ওর গায়ে হাত দিলেন কেন? আপনার কাজ করার জন্য ও 150 টাকা মাইনে পায়, সারাদিন আপনার কাজে আছে, ও তো দলের কোনো কাজ করে না, তাহলে সেই মাইনেটা দেয় কোম্পানি। আপনিও কোম্পানির কাছ থেকে মাইনে নেন, ও কোম্পানির কাছ থেকে মাইনে নেয়, আপনিও ওকে মারবেন কেন? এইটা নিয়ে প্রতিবাদ করায় মালিক চন্দন মিত্তির যথেষ্টভাবে ওনাকে ভৎসনা করেছিলেন এবং উনি ক্ষমা চেয়েছিলেন। এরকম একটা ঘটনা ছিল আর কি। এবং আমার সব থেকে দোষ ছিল, আমি খারাপ ছিলাম এইখানেই, সেটা হচ্ছে প্রতিবাদ করা।
এই প্রতিবাদের জন্য কোনো মালিক আমাকে কেউ নিলে বলে "এই স্বরূপকে নিলি ও দল ভেঙে দেবে", এই কথাটা বলে উঠতো, কিন্তু কোনোদিন কিছু হয়নি, আমার জন্য কোনোদিন দল ভাঙেনি, এটা বলতে পারি। মানে আপনি চিরকালই স্পষ্টবক্তা। হ্যাঁ, অন্যায় ওই সত্য বললাম বলেন। একটা জায়গায় আছি, সেটা হচ্ছে যেহেতু বিয়াল্লিশ জন্ম, আমার ওইটাই যেন মনে হয় প্রতিবাদ করার জন্যই বোধহয় জন্মেছি 42-এ। একটা বিপ্লবী আগুন আছে আপনার আছে মধ্যে। বোধ হয়। তো যাই হোক, আপনার এই দীর্ঘ 30 বছরের যাত্রা জীবন, আমার 30 বছর। খুব ভালোভাবে কেটেছে, হুম, সবাইয়ের সঙ্গে মোটামুটি ভালোভাবে কেটেছে। তবে একটা জিনিস ভুল হয়েছে, সেটা ফোন নাম্বার তখন আমাদের ছিল না, হুম। আর ঠিকানা রাখাও কোনো সম্ভব হয়নি। যাই হোক, এইটাই ভুল, তাহলে সবার সঙ্গে যোগাযোগ করতে পারতাম, সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। যারা এখন- যারা আছেন সবার সঙ্গে কলকাতায় যোগাযোগ যে- আমি করিয়ে দেবো, আপনার কোনো আচ্ছা চিন্তা নেই। আচ্ছা, বাস 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 বাস। তো আজকে আমরা কথা বললাম যাত্রা জগতের একজন বলিষ্ঠ চরিত্রাভিনেতা শ্রী স্বরূপ কুমারের সঙ্গে, যার আসল নাম হরিদাস ভট্টাচার্য। তো ওনার সঙ্গে আলাপচারিতায় যাত্রা জগতের বহু জানা অজানা কথা উনি আমাদের সামনে তুলে ধরলেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে সময় দেওয়ার জন্য, এত কিছু আমার সঙ্গে শেয়ার করার জন্য। আর আমি অত্যন্ত গর্বিত যে তোমাদের মতন দুজন ব্যক্তি না না, গর্বিত তো আমার আমি, কাছে আপনি এসেছে কেন গর্বিত হবেন? আমার এইটা প্রকাশ না করার না, এটা তো জন্য। আমার কর্তব্য। এটা আমি আমার এত খুবই মানুষের আনন্দ কাছে লাগছে, যাচ্ছি, খুবই আপনাকে ভালো পেয়েছি। লাগছে। তো আপনি সুস্থ সবল এবং নীরব থাকুন, এই কামনা করব। তো আজকের মতন আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।